হ্যালো স্টুডেন্টস, এনথুসিয়াস্টিক এডুকম চ্যানেলে আরও একবার তোমাদের অনেক দিন পরে স্বাগত। অনেক দিন আমরা ভিডিও আনতে পারিনি বা আমি ভিডিও দিইনি, বেশ কিছু সমস্যার জন্য আমরা আসতে পারিনি। এরপর থেকে রেগুলার ওয়েতে আমরা ভিডিও নিয়ে আসবে এটা আশা করছি। আর আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে 6th সেমিস্টারের একটা বিষয়, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। তার একটা সাজেশন মতো একটা ভিডিও বানিয়েছি, সাজেস্টিভ কোয়েশ্চেনের ভিডিও। তো সেগুলো নিয়ে আমরা ভিডিওটা শুরু করছি, আশা করি ভালো লাগবে। দেখা যাক। তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সাজেশনের আগে আমি প্রথমেই বলবো যে এইখানে আমাদের কি ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আসে, তারপর আমরা দেখে নেব যে চ্যাপ্টার ওয়াইজ কত মার্কসের কোয়েশ্চেন আসে। মনে রাখবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ থিওরি দুটোই কিন্তু আসে, এবং কোনো রকম অপশানের সঙ্গে মানে প্র্যাকটিক্যাল প্রবলেমের সঙ্গে থিওরি এগুলো কিন্তু আসতে পারে। তো আমরা দেখে নিই এক ঝলকে। দেখো, কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে 6টা কোয়েশ্চেন থাকবে 5 নম্বরের 30 মার্কসের, 5টা কোয়েশ্চেন থাকবে 10 নম্বরের 50 মার্কসের। এইভাবে টোটাল করা হয়েছে 80 মার্কসের কোয়েশ্চেন। তোমরা জানো সবাই যে 20 মার্কস এতে থাকে, ইন্টারনালে থাকে, বাকি 80 মার্কসের কোয়েশ্চেনে পরীক্ষা দিতে হয়। তার মধ্যে 6টা কোয়েশ্চেন 5 নম্বরের থাকবে 30 মার্কস, আর 5টা কোয়েশ্চেন থাকবে 10 মার্কসের 50 নম্বর। এই কোয়েশ্চেন প্যাটার্নে তোমাদের কোয়েশ্চেন হবে, এবং কিন্তু অল্টারনেটিভটা কীরকমভাবে আসবে, একটা কোয়েশ্চেনের সঙ্গে একটা হয়তো থিওরি, বা একটা কোয়েশ্চেনের সঙ্গে একটা কোয়েশ্চেন, এরকম মানে 6-1 দাগের সঙ্গেই কিন্তু কোয়েশ্চেন ওরিয়েন্টেড হবে। এরকম নয় যে 8টার মধ্যে 5টা করতে হবে বা 3টের মধ্যে 2টো করতে হবে, এরকম নয়। কোয়েশ্চেনের মধ্যে কিন্তু একটার সঙ্গে একটা থাকবে। এবার আমরা চলে আসছি যে 6টা যে সেগ্রিগেট করা হয়েছে, ইউনিট করা হয়েছে, এর মধ্যে যে প্রথম পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশানে আমাদের যেগুলো থাকে সেগুলো ম্যাক্সিমাম পার্টটা থিওরি ওরিয়েন্টেড হয়, আর ছোট ছোট কিছু 5 নম্বরের কোয়েশ্চেন থাকবে যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, সেটা 10 মার্কস অ্যালটেড আছে। নেক্সট হচ্ছে 2 নম্বর ইউনিটে আমাদের কস্ট অফ ক্যাপিটাল এবং সঙ্গে সোর্সেস অফ ফিনান্স দেখানো হয়েছে। এর সঙ্গে প্র্যাকটিক্যাল আর থিওরি দুটোই পার্ট থাকতে পারে। এখানে মনে রাখবে যে কস্ট অফ ক্যাপিটালটা ম্যাক্সিমাম পার্ট হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হয়, আর সোর্সেস অফ ফিনান্স থেকে থিওরি পার্টটা আসতে পারে। এটাও কিন্তু 10 মার্কসে অ্যালটেড হয়ে আছে। নেক্সট 3 নম্বর চ্যাপ্টারে 3 নম্বর ইউনিটে আমাদের লিভারেজ আর ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনকে রাখা হয়েছে। লিভারেজের পার্টে ম্যাক্সিমামটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড প্রবলেম আসে, আর ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনে থিওরি আসে। তাহলে এই দুটো মিলিয়েও আমাদের 10 মার্কস রাখা হয়েছে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রত্যেক বছরই কিন্তু কোয়েশ্চেন পাবে। 4 নম্বরে আছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট 1 and 2। এই 1 and 2 মিলিয়ে আমাদের 20 মার্কস অ্যালটেড আছে, এবং এটা অনেকটা বড় চ্যাপ্টার। এখান থেকে প্র্যাকটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ থিওরি দুটোই কিন্তু আসবে। নেক্সট হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 1 and 2, প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি এখানেও আসবে। অনেকে এটা প্র্যাকটিক্যাল প্রবলেম অ্যাটেম্প করে, অনেকে থিওরি করতে চায়, তো এটাও কিন্তু 20 মার্কস অ্যালটেড। এটাও কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের মতোই কিন্তু বড় একটা পার্ট। নেক্সট লাস্ট যে ইউনিটটা সেটা হচ্ছে ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসিতে ওই অল্টারনেটিভলি অঙ্কও থাকতে পারে, এবার কোয়েশ্চেন থিওরিও থাকতে পারে। তো প্র্যাকটিক্যাল প্লাস থিওরি মিলিয়ে আমাদের 10 মার্কস অ্যালোটেড আছে। তাহলে টোটাল মিলিয়ে আমাদের এইভাবে অ্যালোকেট করা হয়েছে 80 মার্কসের, এবং ম্যাক্সিমাম পার্টটাই যদি কেউ চায় যে থিওরি করবে, থিওরি করতে পারে, বা প্র্যাকটিক্যাল করবে, প্র্যাকটিক্যাল করতে পারে। তো আমি বলবো যে যদি ভালো মার্কস তুলতে হয় ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে, সব থিওরি এবং প্র্যাকটিক্যাল কিন্তু করে যাবে, কারণ অল্টারনেটিভলি যেগুলো দেবে সেগুলো কিন্তু সবসময় যে একই কোয়েশ্চেন করতে পারবে মানে অ্যাটেম্প করতে পারবে, সোজা হবে তা কিন্তু নয়। স্ট্যান্ডার্ড মেনটেন করেই কিন্তু কোয়েশ্চেন হবে, এবং সেক্ষেত্রে কিন্তু তোমরা দুটোই টার্গেট নিয়ে যাবে। প্র্যাকটিক্যাল সহজ হলে প্র্যাকটিক্যাল করবে, থিওরি সহজ হলে থিওরি করবে। তো প্রথম পার্টে আমরা চলে আসছি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান পার্ট। ইন্ট্রোডাকশান পার্টে যথারীতি 10 মার্কস আছে, এবং আমরা 6টা কোয়েশ্চেন এখানে রেখেছি। এবং দেখা যাক, 1 নম্বর হচ্ছে এক্সপ্লেন দ্য ভেরিয়াস অবজেক্টিভ অ্যান্ড ফাংশনস অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এবার দেখো, এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ফাংশনস আর অবজেক্টিভ অনেকটা কিন্তু মোরলেস একই ধরনের পয়েন্টগুলো কভার করবে। তো সুতরাং যদি একটু টেকনিক্যালি পড়াশোনা করো, তাহলে অবজেক্টিভ বা ফাংশনস যে কোনো পয়েন্টগুলো যদি মোটামুটি দেখে নাও, তাহলে অবজেক্টিভ এলে অবজেক্টিভও লিখতে পারবে, ফাংশন এলে ফাংশনও লিখতে পারবে। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের একটু টেকনিক্যালি পড়াশোনা করতে হবে। 2 নম্বর বলছে স্টেট ব্রিফলি দ্য রোল অফ সিএফও। এটা কিন্তু ইম্পর্টেন্ট আমার ভিউ পয়েন্ট থেকে মনে হচ্ছে এই বছরের জন্য। চিফ ফিনান্সিয়াল অফিসারের রোল কীরকম আছে সেটা আমাদের ডিসকাস করতে দিতে পারে, এবং এটার আরেকটা অল্টারনেটিভ এরকমভাবে কোয়েশ্চেন আসতে পারে, এটা কিন্তু একই ধরনের আমাদের অ্যান্সার হবে। হাউ ডাজ আ সিএফও as member of top management discharge his role in the formulation of the policies and decision making। অর্থাৎ এখানেই এই সিএফও রোলটাও কিন্তু ব্যাখ্যা করতে হবে, ডিসিশন মেকিং আর
পলিসি ফর্মুলেশনের জন্য। নেক্সট 3 নম্বর আছে, ডু ইউ থিঙ্ক দ্যাট প্রফিট ম্যাক্সিমাইজেশন গোল ইজ অ্যান অপারেশনালি ফিজিবল ক্রাইটেরিয়া? তাহলে এখানে আমাদের দেখো একটা জিনিস বলে রাখি যে আগের বছর কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এসেছে, এবারে কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন আসার চান্সটা আছে। 4 নম্বরে যে ডিস্টিংগুইশ বিটুইন প্রফিট ম্যাক্সিমাইজেশন অ্যান্ড ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভস অফ দ্য ফার্ম। 5 নম্বর হচ্ছে এটা একটু অন্য ধরনের একটা কোয়েশ্চেন, লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি আর টু কন্ট্রাডিক্টরি গোলস অফ দ্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। অর্থাৎ লিকুইডিটি আর প্রফিটেবিলিটি একে অপরের পরিপন্থী, কন্ট্রাডিক্টরি গোলস উদ্দেশ্য বোঝাচ্ছে এফএমের। তাহলে এইটা এরকমভাবে ব্যাখ্যা করতে দিতে পারে। শর্ট নোটসের মধ্যে কম্পাউন্ডিং অ্যান্ড ডিসকাউন্টিং টেকনিকটা একটু দেখে যাবে, কম্পাউন্ডিং অ্যান্ড ডিসকাউন্টিং টেকনিক থেকে থাকতে পারে, বলতে পারে যে কোন পার্টটা ভালো বা কীভাবে কেন এটা করা হয়, এটা নিয়ে একটা শর্ট নোটস দিতে পারে। আর টাইম ভ্যালু অফ মানির ওপর একটা কোয়েশ্চেন শর্ট নোটসের ওপর আসতে পারে। সেকেন্ড পার্টে আমরা চলে আসছি। সেকেন্ড পার্টটা হচ্ছে ইউনিট 2 এর কস্ট অফ ক্যাপিটাল অ্যান্ড সোর্সেস অফ ফিনান্স। এটাও 10 মার্কস অ্যালটেড আছে, যেটা আমি আগেও বলেছি। এর মধ্যে প্রথম কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ প্লাইং ব্যাক অফ প্রফিট। প্লাইং ব্যাক অফ প্রফিটের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ লেখো। হোয়াট ডু ইউ মিন বাই টার্ম ফিনান্সিং? ডিসকাস ইজ ফিচার্স, প্রস অ্যান্ড কনস। প্রস অ্যান্ড কনস মানে সে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। শর্ট নোটগুলো বেশ কিছু দেখে যাবে, 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। কমার্শিয়াল পেপার, ফ্যাক্টরিং, পাবলিক ডিপোজিট, কনভার্টেবল ডিবেঞ্চার, অপারেটিং অ্যান্ড ফিনান্স লিজ, এগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে সোর্সেস অফ ফিনান্সের জন্য আমাদের বলা যেতে পারে এগুলো। নেক্সট হচ্ছে রিটেন আর্নিং হ্যাভ নো কস্ট, এটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল একটা পার্ট। জাস্টিফাই দ্য স্টেটমেন্ট। হাউ উইল ইউ ডিটারমাইন দ্য কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল ইন আ গ্রোথ কোম্পানি? গ্রোথ কোম্পানিতে ইকুইটি শেয়ার ক্যাপিটাল কীভাবে আমাদের ডিটারমাইন হবে, কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আর এর শর্ট নোটসের মধ্যে সিএপিএম মানে হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, এক্সপ্লিসিট কস্ট আর ইমপ্লিসিট কস্ট, এই দুটো করে যাবে শর্ট নোট হিসেবে। এরপরে আমরা পার্টে চলে আসছি সি ক্যাটাগরিতে, সেটা হচ্ছে দেখো লিভারেজ অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার 10 মার্কস দেওয়া আছে। এখানে লিভারেজের পার্টটা কিন্তু অঙ্ক আসে, কিন্তু ক্যাপিটাল স্ট্রাকচারের পার্ট থেকে কিন্তু থিওরি, এখানে কিন্তু কোনো রকম প্র্যাকটিক্যাল প্রবলেম আসে না। লিভারেজের পার্ট থেকে রিলেশনশিপ বিটুইন এমওএস মানে মার্জিন অফ সেফটি অ্যান্ড ডিওএল মানে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। ইবিআইটি ইপিএস অ্যানালিসিস ইনডিফারেন্স পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট আমার মতে। শর্ট নোটস হচ্ছে ডিওএল, ডিএফএল, ডিসিএল, এইগুলোর ওপর একটা বেসিক কনসেপ্ট নিয়ে যাবে। হাউ ডু ইউ মেজার দিস, অর্থাৎ ডিওএল, ডিএফএল, ডিসিএল কীভাবে মেজার করা যায় সেগুলো একটু দেখে যাবে। আর ফিনান্সিয়াল ব্রেক ইভেন লেভেল। 4 নম্বরের পার্ট 4 থেকে 8 পর্যন্ত যে অংশগুলো দেওয়া আছে সেটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচারের জন্য। ক্রিটিক্যালি ডিসকাস দ্য নেট অপারেটিং ইনকাম এনওআই অ্যাপ্রোচ। আগের বারে কিন্তু এনআই অ্যাপ্রোচ চলে এসছে, এবারে কিন্তু নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি। সঙ্গে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ অফ ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি উইথ অ্যাজাম্পশন করে যাবে। ট্রেডিং অন ইকুইটি আমার মতে এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, ফুল কনসেপ্ট দেখে যাবে। ট্রেডিং অন ইকুইটির খুব ভাস্ট কনসেপ্ট আছে, এটা দেখে যাবে। হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিটাল স্ট্রাকচার? মেনশন দ্য ফ্যাক্টরস দ্যাট আর টু বি কনসিডার্ড ইন ডিটারমাইনিং দ্য ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার ডিটারমিনেশনের জন্য কী কী ধরনের ফ্যাক্টরগুলো আমাদের কাজে লাগে সেটা বলতে হবে। 8 নম্বর বলছে, এটা একটু অন্য ধরনের স্টেটমেন্ট ওয়াইজ কোয়েশ্চেন, নাইদার ওভার ক্যাপিটালাইজেশন নর আন্ডার ক্যাপিটালাইজেশন ইজ ডিজায়ারেবল। অর্থাৎ আমাদের এখানে ওভার ক্যাপিটালাইজেশন বা আন্ডার ক্যাপিটালাইজেশন কোনোটাই কিন্তু ডিজায়ারেবল নয়, এই স্টেটমেন্টটাকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে, এইটা এরকম ধরনের আসতে পারে। অথবা নর্মাল কোয়েশ্চেন ওভার ক্যাপিটালাইজেশন অথবা আন্ডার ক্যাপিটালাইজেশনের উপর নর্মাল কোয়েশ্চেন আমাদের আসতে পারে। এই জন্য আমাদের একটা ফুল কনসেপ্ট একটু দেখে যাবে, ফুল কনসেপ্ট একটু দেখে যাবে। আর যদি আমাদের এই ধরনের কনসেপ্ট আমরা দেখে যাই তাহলেই আমরা বুঝে যেতে পারবো যে এই কোয়েশ্চেনটার অ্যান্সারও কিন্তু হয়ে যেতে পারে। আর এখানে একটা জিনিস বলে রাখি, এই কথাটার ক্লারিফিকেশান যদি করতে হয় তাহলে বেসিক্যালি আমাদের অসুবিধাটাকে তুলে ধরতে হবে, তাহলেই কিন্তু ডিসঅ্যাডভান্টেজটাকে তুলে ধরতে হবে, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা জাস্টিফাই করা যাবে। 4th পার্টে চলে আসছি, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট 1 and 2। এটা মনে রাখবে 20 মার্কসের থাকবে এবং এটা এখানে থেকে প্র্যাকটিক্যাল থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ থিওরি থাকবে। এবারে প্র্যাকটিক্যালও করতে পারো তোমাদের ইচ্ছা করলে সহজ হলে, আর কোয়েশ্চেনের অ্যান্সারও থিওরিতেও দিতে পারো। তো যাই হোক, দুটোই অপশান নিয়ে যাবে। 1 নম্বর বলছে হোয়াট আর দ্য ফ্যাক্টরস ডিটারমাইনিং ওয়ার্কিং ক্যাপিটাল অফ এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। 2 নম্বর বলছে ব্রিফ আইডিয়া অ্যাবাউট দ্য সোর্সেস অফ ফিনান্স অফ ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল করার জন্য আমাদের কী কী কোথা থেকে সোর্সগুলো ইউটিলাইজ করা যেতে পারে।
ডিসকাস দ্য রেলিভেন্স অফ লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি ইন WCM মানে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রফিটেবিলিটির কনসেপ্ট আর লিকুইডিটির কনসেপ্ট কীভাবে রেলিভেন্ট হয়ে ওঠে। How the trade-off between matching and conservative policies of the financing WC working capital is done, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে কিভাবে এই ম্যাচিং আর কনজারভেটিভ কনসেপ্টটা বা পলিসিগুলোর নিজেদের মধ্যে সেট আপ করে। What is positive and negative working capital? Explain the significance with the help of an example. একটা পজিটিভ আর নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটালটাকে দেখাতে হবে, এর বিষয়বস্তুটা কী, গুরুত্বটা কী, এটা বলতে হবে। শর্ট নোটস, এর মধ্যে হার্ড কোর কারেন্ট অ্যাসেটস, এটা ইম্পর্টেন্ট, একটু দেখে যাবে, একটু আনকমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে। অপারেটিং সাইকেল কনসেপ্ট অফ WC, অপারেটিং সাইকেলটা কী এবং এটার অল্টারনেটিভ হিসেবে এরমভাবে কোয়েশ্চেনটা আসতে পারে। দ্য লেন্থ অফ অপারেটিং সাইকেল ইজ দ্য মেজর ডিটারমিনেন্টস of WC needs of a business firm, অর্থাৎ ওই অপারেটিং সাইকেল মেজারমেন্টের জন্য লেন্থটা অত্যন্ত জরুরি ওই WC যখন আমি ডিটারমিনেশন করব। তাহলে লেন্থ অফ অপারেটিং সাইকেল ইজ দ্য মেজর ডিটারমিনেন্টস অফ WC নিডস অফ আ বিজনেস ফার্ম, অর্থাৎ অপারেটিং সাইকেলের কনসেপ্টটা পারলেই কিন্তু এটা পারা যাবে। তো এবার নেক্সট পার্ট হচ্ছে আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন, যেটা 20 মার্কস, এটাও অ্যালোটেড আছে এবং এখানেও আমাদের মনে রাখবে যে থিওরি আসবে এবং প্র্যাকটিক্যাল আসবে। যদি কেউ প্র্যাকটিক্যাল করতে চাও, বড় প্র্যাকটিক্যালও আসতে পারে, আবার থিওরি আসতে পারে, তো অল্টারনেটিভ নিয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমাদের মোটামুটি প্রজেক্টের যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো আছে, দেখো হোয়াট ইজ দ্য গ্রস প্রফিটেবিলিটি ইন্ডেক্স, যেটাকে GPI আমরা বলি সংক্ষেপে, অ্যান্ড নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স NPI, ডিসকাস ইটস অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট ডিসিশন ফর ইভ্যালুয়েটিং এ প্রোপোজ প্রজেক্ট, অর্থাৎ এখানে NPI আর GPIটার মধ্যে অ্যাকসেপ্ট রিজেক্ট ক্রাইটেরিয়াটাকে ডিটারমাইন করতে হবে এবং কীভাবে একটা প্রোপোজ প্রজেক্টকে অ্যাকসেপ্ট করব অ্যাজ পার দিস মেথড আমাদের বলতে হবে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল রেশনিং, হাউ ইজ ইট অ্যাপ্লাইড ইন কেস অফ ডিভিজেবল অ্যান্ড ইনডিভিজেবল প্রজেক্টস, অর্থাৎ ক্যাপিটাল রেশনিংটা কী এবং ডিভিজেবল আর ইনডিভিজেবল প্রজেক্টসের ক্ষেত্রে এটা কীভাবে সাহায্য করে। Why is the discounted cash flow method superior to non-discounted cash flow method in evaluation of the proposed project, অর্থাৎ এখানে বলছে যে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড কেন নন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডের থেকে অনেক বেশি ভালো কোনো একটা প্রপোজড প্রজেক্ট নেওয়ার জন্য। হোয়াট আর দ্য এসেনশিয়াল কোয়ালিটিস অফ আ গুড ক্যাপিটাল বাজেটিং মেথড, গুড ক্যাপিটাল বাজেটিং মেথডের জন্য কী কী এসেনশিয়াল কোয়ালিটিস লাগতে পারে। শর্ট নোটসের মধ্যে এগুলো দিয়েছি, এখান থেকে আমাদের মোটামুটি একটা শর্ট নোটস পড়ে যাবে, যাতে করে কিছু কোয়েশ্চেন যদি এখান থেকে আসে তাহলে অ্যাটেন্ড করতে পারবে। আর স্টেট দ্য সিগনিফিকেন্স অফ দ্য ক্যাপিটাল বাজেটিং ডিসিশন, ক্যাপিটাল বাজেটিং ডিসিশন করে কী হবে, তার তাৎপর্যটা কী, গুরুত্বটা কী, এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেনে দেওয়া হয়েছে। তো আশা করি এই ক্যাপিটাল বাজেটিংয়ের মধ্যে থেকে পার্টগুলো পেয়ে যাবে। চলে এসেছি আমরা অন্তিম পর্যায়ে, একদম লাস্ট পার্টে, সেটা হচ্ছে ডিভিডেন্ড পলিসি। এটাও 10 মার্কসের জন্য অ্যালোটেড। এটা নর্মালি অঙ্কই করবে, অঙ্ক থেকেই পেয়ে যাবে আশা করি কমন, কিন্তু এই দুটো কোয়েশ্চেন তবুও দেখে যাবে। গিভ 5 ইম্পর্টেন্ট ফ্যাক্টরস দ্যাট আ ফার্ম শুড কনসিডার ইন ফর্মুলেটিং আ ডিভিডেন্ড পলিসি। আর নাম্বার 2 হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য ওয়াল্টার্স ডিভিডেন্ড মডেল, টু হোয়াট এক্সটেন্ট আর দ্য শর্টকামিং of this model taken care of by Professor Gordon in his dividend model, অর্থাৎ এটা কন্ট্রাডিক্টরি। ওয়াল্টার্স মডেলের ক্রিটিক্যালি ডিসকাস করতে বলছে এবং গর্ডন মডেল তার ডিভিডেন্ড পলিসিতে কীভাবে ওয়াল্টার্সকে দেখিয়েছে, কীভাবে তার ওয়াল্টার্সের শর্টকামিংস যে অসুবিধাগুলো ছিল সেগুলোকে ওভারকাম করেছেন, সেটা ব্যাখ্যা করতে হবে। এটা একটু অন্য কনসেপচুয়াল কোয়েশ্চেন, তো এটা করে যাও। আশা করি আমাদের সাজেশানটা তোমাদের এফেক্ট দেবে বা এফেক্টিভ হবে, আর সব কটাই পড়বে আশা করি। আর পরীক্ষাটা যাতে ভালো হয় সেটার জন্য এখন থেকেই পড়াশোনা করো, বেশি দিন কিন্তু আর নেই। আর একটা কথা শেষে বলে দিই যে আমাদের এই টোটাল সাজেশানটা PDF আকারে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। যদি নতুন চ্যানেলে হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। দেখা যাক এরপরে তোমাদের কেমন হয়।